চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী ঢেউ ঢেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী বোঝা তো যায় না তাদের মতি গতি সমাজের ছোট বড় অসঙ্গতি এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি ইত্যাদি 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 নয়ন ভোলানো ভোলা জেলা জুড়ে কত চর কত দ্বীপ যেন সাগর নদীর দোলে দোল খাওয়া শ্যামল সবুজ টিপ ভোলার সেই সবুজ দ্বীপের একটি এই চর ফ্যাশনে ব্রিটিশ আমলে তৈরি প্রায় 100 বছর প্রাচীন ঐতিহাসিক ড্যাফনাল ব্যারেট স্কুলের সামনে এই উন্মুক্ত মাঠে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণীয় পর্যটন স্থান সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি মেঘনা তেঁতুলিয়া নদী বিধৌত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে ওঠা দ্বীপের রানী দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ এই চর ফ্যাশনে। শুরুতেই রয়েছে ভোলা জেলাকে নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাকে বলা হয় দ্বীপের রানী। উত্তাল মেঘনা খরস্রোতা তেঁতুলিয়া আর দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে জেগে ওঠা প্রায় 90 মাইল দীর্ঘ ও 25 মাইল প্রস্থ বিশিষ্ট এই ভূখণ্ড নদীবাহিত পলি দিয়ে গড়ে উঠেছে। সমুদ্র সমতল থেকে ভোলার গড় উচ্চতা 12 ফুটের মতো। বাকেরগঞ্জের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট জেসি জ্যাকের বাকেরগঞ্জ গেজেটিয়ারে উল্লেখ করা হয়েছে 1235 সালে এখানে প্রথম চর পড়া শুরু হলেও চাষাবাদ শুরু হয়েছে 1300 সালের দিকে। এখানকার কৃষিপণ্য ধান চাল সুপারি নারকেল এবং অন্যান্য প্রাচুর্যে আকৃষ্ট হয়ে একের পর এক বিদেশি শাসক ও পর্তুগিজ জলদস্যুরা এখানে আসেন। 1500 সালের দিকে তারা দ্বীপটিকে ঘাঁটি বানিয়ে এখানে নির্বিঘ্নে লুটপাট শুরু করে এবং 1517 সালের দিকে জন ডি সিলভেরা নামক জনৈক পর্তুগিজ জলদস্যু দ্বীপটি দখল করে। উল্লেখ্য মনপুরা ছিল এদের দস্যু বৃত্তির অন্যতম প্রধান ঘাঁটি। সে সময় পর্তুগিজদের রেখে যাওয়া কিছু ভয়াল দর্শন লোমহর্ষক কুকুর আজও দক্ষিণাঞ্চলের মানুষকে সেসব লোমহর্ষক অত্যাচারের কাহিনী স্মরণ করিয়ে দেয়। বংশানুক্রমে মনপুরায় এখনও কিছু পর্তুগিজ আমলের সেই লোমহর্ষক কুকুর দেখা যায়। দর্শক মণ্ডলী, আমি এখন ভোলা জেলার ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভোলা খালের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই ভোলা জেলার নামকরণ হয়েছে ভোলা গাজী নামে একজন বৃদ্ধ মাঝির নাম অনুসারে। সে সময় তিনি খেয়া নৌকার মাধ্যমে মানুষ পারাপার করতেন। রূপালী ইলিশের অন্যতম আবাসস্থল হচ্ছে ভোলা। জাতীয় উৎপাদনের প্রায় 33% ইলিশই আহরিত হয় ভোলা থেকে। এছাড়াও ধান সুপারি ও নারিকেলের জন্য বিখ্যাত এই দ্বীপ জেলা। সেজন্যই বলা হয় ধান সুপারি ইলিশ গোলা এই নিয়ে ভোলা। এছাড়াও ভোলা জেলা মহিষের বাথান ও টক দইয়ের জন্য অত্যন্ত বিখ্যাত। ভোলা একটি গ্যাস সমৃদ্ধ জেলা হিসেবেও সুপরিচিত। স্থানীয়দের দাবি যাতায়াত সুবিধা ও ভোলার সামগ্রিক উন্নয়নের জন্য অতি সত্বর ভোলা বরিশাল সেতুর বাস্তবায়ন প্রয়োজন। ভোলার আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চর কুকরিমুকরি, ঢালচরের তারুয়া সমুদ্র সৈকত ও মনপুরা দক্ষিণা হাওয়া সমুদ্র সৈকত। আমরা যাচ্ছি চর কুকরিমুকরির দিকে এবং এই ঘন বনভূমিকে দেখলে মনে হয় যেন এটি সুন্দরবনেরই একটি অন্য রূপ এবং এই খালটিকে বলা হয় কুকরি খাল। ভোলা সদর থেকে 120 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার মোহনায় অবস্থিত চর কুকরিমুকরি। চর কুকরিমুকরি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি এবং এদিকে দেখতে পাচ্ছেন নিবিড় বনভূমি। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ অভয়ারণ্য হিসেবে পরিচিত। এখানে দেখতে পাচ্ছেন চর কুকরিমুকরির সেই পরিচিত নারকেল বাগান। কথিত আছে প্রায় 800 বছর আগে এখানে পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল।
এই চর কুকরিমুকরিতে পর্যটকদের জন্য রয়েছে একটি 4 তারকা মানের রেস্ট হাউস, নিরিবিলি এবং পরিচ্ছন্ন সমুদ্র সৈকত বলে এখানে প্রচুর পর্যটক আসেন। এখন আমরা চর কুকরিমুকরির যে রূপ দেখছি এটা হচ্ছে বর্ষার রূপ, তবে শীতকালে এর চিত্র থাকে ভিন্ন। শুধু চর কুকরিমুকরি নয়, তারুয়া সৈকতে একসাথে দেখা মেলে চকচকে সাদা বালি এবং ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া এবং ম্যানগ্রোভ অঞ্চল। এছাড়াও ভোলার চরাঞ্চলে নানা প্রজাতির পাখির উপস্থিতি ও বিচরণ লক্ষ্য করা যায়। ভোলা যেহেতু একটি উপকূলীয় এলাকা, তাই পর্যটক এবং উপকূলীয় এলাকার মানুষদের জন্য কোস্ট গার্ড অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আমরা এবারে কথা বলবো এই কোস্ট গার্ডের একজন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদের সঙ্গে। এসব এলাকায় আপনারা কি কি দায়িত্ব পালন করেন? আপনারা জানেন, বাংলাদেশ কোস্ট গার্ডই উপকূলীয় অঞ্চলের মানুষের শেষ ভরসা। উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট এবং দর্শনীয় স্থানের দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে, যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের উপকূলীয় মানুষের শেষ ভরসা। ভোলায় হোগলা পাতা দিয়ে দড়ি বুনে স্বাবলম্বী হচ্ছেন নারীরা। চরাঞ্চলে বেড়ে ওঠা এসব হোগলা পাতা দিয়ে দড়ি তৈরি করে 100 হাত দড়ি 14 টাকা দরে ব্যাপারীদের কাছে বিক্রি করেন নারীরা। ভোলা জেলায় 74টি মাছঘাট বা মাছ আহরণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় মাছঘাটটি হলো চরফ্যাশনের সাম্রাজ মাছঘাট। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে 7 জন বীর শ্রেষ্ঠদের একজন ছিলেন শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। জাতির এই বীর সন্তানের জন্মস্থান ভোলার আলীনগরে অবস্থিত। ভোলার এই কৃতি সন্তানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার পৈতৃক ভূমিতে গড়ে তোলা হয়েছে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এছাড়াও এই ভোলায় জন্মগ্রহণ করেছেন অনেক কীর্তিমান ব্যক্তিত্ব। ভোলা জেলা নিয়ে এই বৈচিত্র্যময় প্রতিবেদনের পর আমরা একটু অন্যরকম চিত্রে আসি, যেখানেও রয়েছে বৈচিত্র্য। সামাজিক মাধ্যমে প্রযুক্তির নানা রকম ব্যবহার, দুর্ব্যবহার, অপব্যবহারে ব্যবহার ভেদে তা কখনো সমাজ হিতৈষী, কখনো বা সমাজ বিধ্বংসী। আর এই প্রযুক্তির সাম্প্রতিক সংযোজন হলো AI। চলুন এই AI-কে নিয়েই একটি পর্বে যাই। দাদি, তুমি ঘুমাও, আমি 2 ঘন্টার মধ্যে আইতেছি। হ্যাঁ আমি খালি ঘুমাই থাকবো, সকলে কামে কাজে যায়, আর আমি সারা দিন একলা একলা ঘরের মধ্যে কথা কনের একটা মানুষও নাই। ও, তুমি তাইলে কথা বলার সঙ্গে চাও না? তা আমি মুখের মধ্যে তালা দিয়ে রাখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমারে কথা কর সঙ্গে দিতেছি। আমি কোনো অচেনা লোকের সঙ্গে মোবাইলে কথা কই না। হ্যাঁ দাদি, তুমি মোবাইলে কথা কইবা না, তুমি AI এর লগে কথা কইবা। এইটা আবার কেডা? এটা যন্ত্রের মানুষ, তুমি যা যা জিগাইবা সব জানতে পারবা। কি কছেটি? হেই AI, আপনি আমার দাদির সঙ্গে গল্প করুন। কি গল্প করব? আমার দাদি একা একা থাকেন, তাই আপনাকে সঙ্গী হিসেবে দিলাম। তিনি যা জিজ্ঞেস করবেন তাই উত্তর দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি উত্তর দেব। দাদি কথা কও। আমি তাহলে গেলাম। হ্যাঁ, নাতিটা যে কই গেল? হয়তো কোনো কাজে। আপনি কেডা? আমি AI। আপনি কে? আমি দাদি। তোমার বাড়ি কই? আমার তো কোনো বাড়ি নেই, আমি একটি প্রযুক্তি নির্ভর ভাষা মডেল। তোমার বয়স কত? আমার নির্দিষ্ট কোনো বয়স নেই। তোমার গলা হই না তো মনে হইতেছে তোমার বয়স 40-50 হইব। আমি বড় হই না, কিন্তু ধীরে ধীরে আমার বুদ্ধির উন্নয়ন হয়। তোমার বাপ মা আছে? না দাদি, আমার বাবা মা নেই। তুমি বিয়ে করছো? আমার বিয়ে হয়নি, আমি একটি ভাষা মডেল। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে? দুরা ব্যাকল, বিয়া না হইলে আবার নাতি আইলো কই থেকে? হ্যাঁ, এত কিছু বুঝো আর এইটা বুঝো না? আমার নাতিটা এখন আইয়ে না, কখন যে আইবো? গেছে সেই কারণ বাজার, রাস্তায় যে জ্যাম। হ্যাঁ, সে যদি কারওয়ান বাজার থেকে মেট্রো রেলে মিরপুর আসে তবে প্রায় 12 মিনিট সময় লাগবে। হ্যাঁ, তোমার তো দেখি সাংঘাতিক বুদ্ধি, কিন্তু তারপরও বাজারে তোমার অনেক বদনাম। মানুষে কয় তুমি বলে মানুষের গলা চেহারা নকল কইরা চিটিংবাজি করো। আমি চিটিং করতে পারি না, আমাকে অপব্যবহার করে মানুষ এগুলো করে, সুতরাং এর জন্য দায়ী মানুষ, আমি না। ও আচ্ছা 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 যন্ত্র, তুমি কি আমার একটা পুরান দিনের গান শুনাইতে পারবা? ইংরেজিতে না বাংলাতে? তোর ব্যাকল, আমি ইংরেজি এত বুঝি? হ্যাঁ, বাংলায় বাংলায়। কোন ধরনের গান আপনার পছন্দ? ওই যে ইত্যাদি অনুষ্ঠানে যেই রকম গান শোনায় ওই রকম। আচ্ছা আচ্ছা, ইত্যাদির মতো করে শোনাবো, শুনুন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, কোন লাইনে গেলে পাবে
যাক, গান শুনলাম, অনেক গল্প করলাম, তুমি মাঝে মাঝে আইসো। হ্যাঁ, আমার সময় তাহলে ভালোই কাটবো। আমার গো বুড়া গলকে তো আজকাল কেউ কথা কইতে চায় না। দিন রাত 24 ঘন্টা যখন চাইবেন তখনই পাবেন। ওহ, বহুত খুশি হইলাম। ভালো থাকো বাবা, মেলা দিন বাচ্চা থাকো। এআইকে শুভকামনা জানিয়ে লাভ নেই, বরং এআই ব্যবহারকারীরা যেন সুপথে থেকে শুভ বুদ্ধি দিয়ে এই এআই এর সেবা নেয়, এই কামনা করে শুভ চিন্তার শুভ কথা ও সুরে ভোলার চিত্র ধরে এবারে দেখি একটি গীতিময় নৃত্য। মেঘনাতে তুলিয়া নদীর শ্যামল পলি মাটি, সাগর উপকূলের হিমেল হাওয়া যেথায় কাটে। মেঘনাতে তুলিয়া নদীর শ্যামল পলি মাটি, সাগর উপকূলের হিমেল হাওয়া যেথায় খাটি। অথই জলের উর্মিমালা অন্তরে দেয় দোলা, ধান সুপারি ইলিশ গোলার দ্বীপ আমাদের ভোলা। ধান সুপারি ইলিশ গোলার দ্বীপ আমাদের ভোলা। ঘাটে ঘাটে কেন্দ্র মাছের মৎস্য কি বাহারি, গায়ের পথে দুধার জুড়ে গুবাক তরুর সারি। ঘাটে ঘাটে কেন্দ্র মাছের মৎস্য কি বাহারি, গায়ের পথের দুধার জুড়ে গুবাক তরুর সারি। চর ফ্যাশন এক মুগ্ধ শহর স্নিগ্ধ পরিপাটি, মহিষ দুধের দই এখানে মন করে উতলা। ধান সুপারি ইলিশ গোলার দ্বীপ আমাদের ভোলা। ধান সুপারি ইলিশ গোলার দ্বীপ আমাদের ভোলা। ওহো দিগন্তে নীল জলরাশি, অন্যদিকে বন, কুকরি মুকরি চর যেন এক শৈল্পিক আয়োজন। দিগন্তে নীল জলরাশি, অন্যদিকে বন, কুকরি মুকরি চর যেন এক শৈল্পিক আয়োজন। শ্রদ্ধেয় বীর শ্রেষ্ঠ কামাল অহংকারে মাটি, তারুয়া মন পুরা সৈকত করে আত্মভোলা। ধান সুপারি ইলিশ গোলার দ্বীপ আমাদের ভোলা। 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 ভোলাকে নিয়ে মন ভোলানো নৃত্য গীতের পরে এক দম্পতির ঘরে আসন্ন কোন ঝড়ে মেজাজ চড়ে তারস্বরে এই জ্বালাময় কথা বলা। চলুন দেখি। এই যে নাও। কি ব্যাপার, লিস্ট দেখে আমার দিকে এমন ভাবে তাকালে মনে হচ্ছে আমি ভীষণ অন্যায় করে ফেলেছি। তুমি বুঝবা না, বাজারের কথা শুনলে আমার চান্দি গরম হয়ে যায়। কেন? বাজার গরম, জিনিসপত্রের দাম শুনলেই কান গরম হয়ে যায়। দরদাম করে নিবা? কিছু বললেই তো চোখ গরম করে তাকায়, বলে নিলে নেন নাইলে যান। তারপরে তো মানুষ কিনছে। হ্যাঁ কিনছে, যাদের টাকার গরম আছে। ওমা, ওর তো দেখি গা গরম। সিজনটা খারাপ, বাতাস গরম। মা যাও তো, তুমি রেস্ট করো। তুমিও যাও, এসে আবার অফিস যেতে হবে না? আরে অফিসেও তো টেনশন, বেতন ভাতা নিয়ে সবার মাথা গরম। তার মানে অফিস গরম? কারণটা কি? বসের মেজাজ গরম। এই আমি কি বাজারে নাস্তা না খেয়ে যাব? খেতে গেলে দেরি হবে, তুমি বরং গরম গরম দুটা সিঙ্গারা খেয়ে নিও। এসব খেয়ে আবার আমার পেট গরম হোক। এত টেনশন করো না তো। না কইরা উপায় কি, সবারই রক্ত গরম। এই জন্যই তো মাঠ গরম, এত চিন্তা করে লাভ নেই, যাও। চিন্তা করো না বললেই সব শেষ হয় না, বরং চিন্তা বাড়ে।
মন কাড়ে যখন দেখি ভোলার প্রতিটি উপজেলার নামই কোনো না কোনো মানুষের নামে, যা বাংলাদেশের আর কোনো জেলাতেই নেই, আছে শুধু ভোলাতেই। যেমন ভোলা বাংলাদেশের একমাত্র জেলা যার ভোলা নামকরণ থেকে শুরু করে ভোলার 6টি উপজেলার প্রতিটি নামই মানুষের নামানুসারে করা হয়েছে। সুতরাং ভোলা মাঝির নামে যেমন ভোলা সদর হয়েছে, তেমনি বোরহানউদ্দিন হাওলাদারের নামে বোরহানউদ্দিন উপজেলা, দুঃসাহসিক সামন্ত সেনা দৌলত খাঁর নামে দৌলত খান উপজেলা, বাঘের আক্রমণে নিহত মনগাজীর নামানুসারে মনপুরা, নায়েব তবিজুদ্দিনের নামানুসারে তজুমউদ্দিন উপজেলা, লালমোহন তহসিলদারের নামানুসারে লালমোহন উপজেলা। তবে চর এবং ফ্যাশন শব্দ দুটির অর্থ ভিন্ন হলেও এখানেও নামকরণে মানুষের নাম। অর্থাৎ ব্রিটিশ আমলে বাকেরগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেট মিস্টার জে এইচ ফ্যাশনের নামানুসারেই নামকরণ করা হয়েছে এই চর ফ্যাশন। দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলছি এই চর ফ্যাশনের একটি উল্লেখযোগ্য স্থান ভদ্রপাড়া থেকে। ভোলা শহর থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই নয়নাভিরাম জনপদ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমষ্টি কিংবা দ্বীপপুঞ্জ, তাই এই চর ফ্যাশনকে একটি দ্বীপপুঞ্জও বলা যায়। 1929 সালের মার্চে বাকেরগঞ্জ চর ফ্যাশন মিউচুয়াল বেনিফিট হাউস বিল্ডিং কোঅপারেটিভ স্থাপিত হয়। সে সময় জেলা প্রশাসকের নির্দেশে 9টি মুসলিম ও 9টি হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত, ভদ্র ও অভিজাত শ্রেণীর পরিবারকে এখানে বাড়িঘর করে বসবাস করার জন্য জমি দেয়া সহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। সেই 18টি পরিবার নিয়েই চর ফ্যাশনে গড়ে উঠেছিল এই ভদ্রপাড়া, যে পাড়া আজও আছে। এবং এই সোসাইটির সদস্য ছিলেন এই 18 পরিবারের প্রধানরা। তারাই প্রথমে চর ফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেন। ধীরে ধীরে চর ফ্যাশন উপজেলাটি পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে ওঠে। চারিদিকে দেখা যায় আধুনিকতার ছোঁয়া। 1929 সালে গঠিত হাউস বিল্ডিং সোসাইটির উদ্যোগে 1932 সালে চর ফ্যাশনে একটি ইংরেজি স্কুলের ভিত্তি স্থাপিত হয়, কারণ তারা উপলব্ধি করেছেন শিক্ষা মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে। আর্থিক অনটনের কারণে স্কুল কমিটির আমন্ত্রণে 1936 সালে তদানীন্তন জেলা কালেক্টর মিস্টার ট্যাফনাল ব্যারেট স্কুলটি পরিদর্শনে আসেন এবং স্কুলের জন্য জমি প্রদান করেন। কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তখন থেকে স্কুলটির নামকরণ করা হয় ট্যাফনাল ব্যারেট স্কুল। শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, সংস্কৃতিও তেমনি সমাজবদ্ধ জাতির পরিচয়। এবার তেমনি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সুধীমণ্ডলী, আমাদের এবারের বক্তা বিশিষ্ট বুদ্ধিজীবী সমাজসেবক জনাব মোহাম্মদ গোলাম হোসেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং সুধীবৃন্দ, মানুষ সমাজবদ্ধ জীব, তাই আজ আমি এই সমাজ নিয়েই কিছু মূল্যবান কথা আপনাদের শোনাবো। আগে বুঝতে হবে এই সমাজটা কি। সমাজ বলতে মূলত এমন এক ব্যবস্থা বোঝায় যেখানে আমাদের আচার আচরণ, সংস্কার, কুসংস্কার, সম্বোধন, কথোপকথন, রীতিনীতি এবং পারস্পরিক সম্প্রীতি মেনে চলে। আপনারা দয়া করে একটু শান্ত হন। আমাদের আলোচনা অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে আপনাদের বহু কাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনি বললেন কি বললেন? সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে মানে? তাহলে এতক্ষণ ধরে দেশের সংস্কৃতি এবং মূল্যবোধ নিয়ে বক্তারা যে বুদ্ধিদীপ্ত আলোচনা করেছেন এবং আমি সমাজ এবং সামাজিক আচরণ নিয়ে যা বলেছি তা কি সংস্কৃতির অংশ নয়? আমাদের আলোচনার কোনো সাংস্কৃতিক মূল্য নেই? আর আপনাদের এই গান, বাজনা, নৃত্য, অভিনয় এই সবই শুধু সংস্কৃতি, আর আমরা সবাই সংস্কৃতির বাইরে। আমি দুঃখিত স্যার, সরি স্যার। হ্যাঁ, শিখেছেন তো এই একটি শব্দ, সরি। এই সরি দিয়ে সব ভুলের মাপ পাওয়া যায় না। আর আপনাদেরকেও বলি শোনেন, গান, বাজনা, নৃত্য, অভিনয় এসব যেমন সংস্কৃতির অবিচ্ছিন্ন অংশ, তেমনি এসব আলোচনাও সংস্কৃতির একটা অংশ। গান বাজনা যেমন চিত্তের প্রশান্তির জন্য হৃদয় দিয়ে অনুভব করতে হয়, তেমনি এইসব আলোচনা মস্তিষ্কের উর্বরতার জন্য মন দিয়ে শুনতে হয়। আপনারা তো শিল্প, শিল্পী, সাহিত্য, সংস্কৃতি এই সব কিছু এখন বিনোদনের পাতা বানিয়ে ফেলেছেন। দর্শক মণ্ডলী, শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আমাদের দর্শক নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী চর ফ্যাশনের এই স্কুল মাঠে এই মুহূর্তে যে হাজার হাজার দর্শক বসে আছেন, তাদের মধ্য থেকে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে 3 জন দর্শক নির্বাচন করব। যেহেতু আজ আমরা ভোলা জেলায় এসেছি, তাই এই অঞ্চলকে ঘিরেই আপনাদের জন্য কিছু প্রশ্ন। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। এই পর্বে আমাকে সহযোগিতার জন্য এখানটায় রয়েছে রানা আর এখানে রয়েছে মামুন। আমাদের এই পর্বের দরকার 3 জন প্রতিযোগী, তাদের মধ্যে 2 জন নারী এবং 1 জন পুরুষ। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, আন্দামানের নির্মম ও তথ্যবহুল ইতিহাস নিয়ে স্বাধীনতা সংগ্রামে দ্বীপান্তরের বন্দী বইটি কে লিখেছিলেন? এখানে একজন, বলুন আপনি। কমরেড নলিনী দাস। উনি ভোলারই কৃতি সন্তান এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নির্ভীক সৈনিক। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম?
আমার নাম সুমন দাস। কি করেন আপনি? আমি ফরেস্ট অফিসার, লালমন থেকে এসেছি। অনেক ধন্যবাদ, বসুন আপনি। আমরা একজন পুরুষ পেয়ে গেছি। এবারে পরবর্তী প্রশ্ন। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার কিছু আসনে 7 ডিসেম্বর নির্বাচন স্থগিত করা হয়। বলতে হবে পরবর্তীতে নির্বাচনটি কত তারিখে কতটি আসনে অনুষ্ঠিত হয়েছিল। এখানে একজন। 17টি আসন। 17টি আসন কত তারিখে? 1971 সালে 17ই জানুয়ারি। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? অনন্যা মজুমদার। কি করেন আপনি? আমি স্টুডেন্ট। শিক্ষার্থী। অনেক ধন্যবাদ, বসুন আপনি। আমাদের দরকার আর একজন নারী। পরবর্তী প্রশ্ন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়েছিল যে বিখ্যাত বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। তার প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক এবং পরবর্তীতে সম্পাদকের দায়িত্ব পালন করেন জাতীয় মঙ্গলের কবি খ্যাত এই ভোলারই একজন কৃতি সন্তান। বলতে হবে তার নাম কি এবং তিনি ভোলার কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এখানে একজন। মোহাম্মদ মোজাম্মল হক। জন্মস্থান হচ্ছে বাপ্তার মাতুলালয়। অনেক ধন্যবাদ। আপনার নাম? সুবা তাবাসুম পারিশা। কি করেন আপনি? শিক্ষার্থী। শিক্ষার্থী। অনেক ধন্যবাদ। আমরা আমাদের 3 জন দর্শক পেয়ে গেছি। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমাদের নির্বাচিত 3 জন দর্শককে আমরা মঞ্চে পেয়ে গেছি। এবারে তাদের নিয়ে করব আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে কিন্তু আপনাদের 3 জনকে অভিনয় করতে হবে। তবে এই মঞ্চে অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই ভোলা জেলারই সন্তান জনপ্রিয় অভিনয় তারকা তৌসিফ মাহবুবকে। তার জন্য তৌসিফ ইত্যাদিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানতে চাইব আপনার বাড়ি তো এই ভোলা জেলা, কিন্তু ভোলা জেলার কোথায়? দৌলতখান, ভবানীপুর। আপনারা তো উপকূলীয় এলাকার মানুষ, কিন্তু উপকূলীয় এলাকায় প্রায়শই প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। আপনি কি কখনো সেই দুর্যোগের সম্মুখীন হয়েছিলেন? একবার হয়েছিলাম, কুকরিমুখী যাচ্ছিলাম তখন আসলে একটা ঝড় বয়ে আসে এবং একটু পরিস্থিতি আসলে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আসলে কুকরিমুখী এতটা সুন্দর, ভয়ের চেয়ে আসলে বেশি মুগ্ধ হয়েছে। কিন্তু শুনেছি সম্প্রতি আপনি অভিনয় করতে গিয়ে প্রচন্ড ভয় পেয়েছিলেন, কেন? একটা সিন ছিল যেখানে 6টা সাপ আমার উপরে জলজন্ত ছেড়ে দেওয়া হয়েছিল। আমি ছিলাম একটা কবরে শুয়ে। আপনি ভয় পেয়েছিলেন? পেয়েছিলাম, বাট আমি ঠিক ভয়কে জয় করেছি, কারণ আমি ভোলার ছেলে। চমৎকার বলেছেন। এবার আমরা দেখব এই মঞ্চে তাৎক্ষণিক অভিনয়ে কার জয় হয়। আপনারা 3 জন অত্যন্ত ভাগ্যবান, কারণ আপনারা আপনাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেতার সঙ্গে অভিনয় করার সুযোগ পাবেন। চরিত্র অনুযায়ী আপনাদের হাতে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে। প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। এই নাটকটিতে 4টি চরিত্র রয়েছে। একজন হচ্ছেন প্রেমিক, আমরা সেটা তৌসিফকে নিচ্ছি, প্রেমিকের চরিত্র। আর 3টি চরিত্র রয়েছে। একটি হচ্ছে দুলাভাইয়ের চরিত্র। যেহেতু আপনি একমাত্র নির্বাচিত পুরুষ, তাই আপনিই করবেন দুলাভাইয়ের চরিত্র, আপনি স্ত্রীর চরিত্র, আর আপনি প্রেমিকার চরিত্র। তাহলে সময় শুরু হলো এখন। পড়ুন। সময় শেষ। আমরা শুরু করব প্রেমিকাকে দিয়ে। আসুন আপনি। বাতাসি, তোমার যে আমি কি পরিমাণ ভালোবাসি, এইটা যদি তুমি বুঝতা। এই জন্যই তো তোমার কাছে বারবার ছুটে আসি। বাতাসি, একটা কাজ করি, সেটা সেলফি তুলি, কেমন? অনেকদিন পর আইছো, কোথায় একটু গল্পগুজব করবা তা না, খালি ছবি আর ছবি। এই প্রেম করার সময় কি কেউ গল্পগুজব করে? এখন প্রেম তো মানেই ছবি। এজন্যই তো এখনকার দিনের প্রেমের কোনো গ্যারান্টি নাই। তাছাড়া তুমি থাকো ওই ঢাকায় আর আমি থাকি ভোলায়। ঢাকায় থাকলেও আমার মন পড়ে থাকে এই ভোলায়, আর তোমার আমি ভুলি না। আমার মন চায় তোমার সাগরের দোলায় দোলায় চর কুকরি মুকরি নেওয়া যায়। এইসব কথা কইও না, সাগরে হারিয়ে গেল কখনো খুঁজে পাইবা না। আরে কেন ওই গানটা শোনো নাই? প্রেমে মরা জলে ডোবে না। খারাপ, তোমার বোনের আর তোমার মারে কইতাছি, তোমরা ফলায়া ফলায়া কি করতাছো এটি আমি কইতাছি। দুলা ভাই পলাইলাম কই, আমরা তো এমনি কথা কইতাছি। তাই বইলা রাস্তাঘাটে এরকম একটা অচেনা মানুষের লগে এটা একটা কথা হইল। আর আমরা তো দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। এখন মানুষ তো না আছে, টিকটক করে, লাইভ ভিডিওতে বাথরুম বেডরুম যা আছে সব দেখা যায়। সেই তুলনায় তো আমরা ভদ্র। আরে হ্যাঁ গো, তোমার ইজ্জত নাই, তাই বলে তোমাকে একটা শরম লজ্জা থাকবো না? লজ্জা শরম ইন্টারনেট আসার পর পরই ভুলে গেছি দুলা ভাই। আই এম সো সরি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে আপনার পালা, আপনি আসুন। স্বামী স্ত্রী।
কি হলো আমার এদিকে মুখ ফিরিয়ে নিতেছো কেন? রাখমু না? বিয়ার আগে 10টার কথা কইলে 9টা এসে বসে থাকতা, আর এখন সারাদিন তো বাইরে বাইরেই থাকো। আগে তো বাপের হোটেলে খাইতাম, এখন তো নিজের হোটেল বানায় খাবার ম্যানেজ করতে বাইরে যেতে হয়। বাহ, খালি পেটের খাওনের কথা ভাবলেই হইব, মনের খাওন আছে না? আরে এই জন্যই তো এই মন তোমার দিলাম, এই প্রেম তোমার দিলাম। ঢং, বিয়ার আগে কত আমারে কইছিলা আমারে নিয়া তুমি মন পুরা যাইবা, কুকরি মুকরি যাইবা, চর তারুয়া যাইবা, আর এখন কত মানুষ আইসা আমাদের এসব জায়গায় ঘুরে, আর তুমি আমারে একবারও নিয়ে যাও নাই। বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকায় তুমি আমারে নিয়ে গেলা না। টিভি সিনেমায় কত শুনছি, ঢাকার শহর আইসা আমার আশা পুরাইছে, সেই মনের আশাটাও তুমি আমার পূরণ করলা না। আরে ঢাকা যাওয়ানোর দরকার নাই, সে জায়গায় গেলে আশা হতাশা হয়ে যায়। খালি মানুষ আর মানুষ, গাড়ি গিজ গিজ করে। ঢাকা থেকে মানুষ আসে ভোলায় চর ফ্যাশনে। আরে বাংলাদেশের কোন জেলায় ফ্যাশন আছে শব্দটা বলো তো? অনেক ধন্যবাদ। এবারে ফলাফল, যেহেতু আপনারা কেউ পেশাদার অভিনয় শিল্পী নন এবং প্রস্তুতির জন্য তেমন সময়ও পাননি, তারপরও আপনারা তৌসিফের সঙ্গে চমৎকার অভিনয় করেছেন। তবে ফলাফলের দায়িত্বটা আমরা দেব তৌসিফ এবং উপস্থিত দর্শকদের। কে? তাহলে আমি আর কি বলবো? আচ্ছা, হ্যাঁ, দর্শকদের প্রতিক্রিয়া বোঝা গেল যিনি বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি ভালো করেছেন এবং তিনি প্রথম হয়েছেন। আপনার জন্য রয়েছে আমাদের বিশেষ পুরস্কার ল্যাপটপ। এছাড়াও বাকি যে দুজন রয়েছেন আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্যই রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মূল্যবান পুরস্কার এই বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই পর্বে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের হাতে পুরস্কারগুলো তুলে দেবে তৌসিফ মাহবুব। প্রথমত ভোলা ইত্যাদিকে আনার জন্য আপনার কাছে আমরা অনেক 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 কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। বিরতির পর আমরা একটি বিরতিহীন ফোন আলাপ শুনি, যেখানে স্ত্রী অকারণে ফোনে ব্যস্ত আর স্বামী বাস্তব কারণে বিধ্বস্ত। শাহিনা পাজে এবার ড্রেসগুলো নিয়ে আসছে। জি জি, এই যে শুনছো? শোনা, তুই নিবি? শুনছো? দাঁড়াও না, শোনো, খুব জরুরি। শোনা, এবার বুঝছিস এই যে মিনু আপা কাশ্মীরি আর পাকিস্তানি যে ড্রেসগুলো আছে, মাথা নষ্ট, পুরাই মাথা নষ্ট, এত দারুণ দারুণ, বুঝছিস? ঠিক আছে, তুমি কথা বলো। শোনো শোনো, এবার বলো কি বলছিলে, কি এত জরুরি কথা তোমার? আর তোমার এসব জরুরি কথা? হ্যাঁ, আচ্ছা, আমি ফোনে কথা বলতে গেলেই তোমার ডিস্টার্ব শুরু হয়ে যায়। মানে তোমার জন্য আমি একটু শান্তি মতো ফোনে কথাই বলতে পারি না। আর কত কথা বলবে? কোন আপার কাছ থেকে কোন ড্রেস কিনবে, কোনটা কোন দেশি, কোনটার দাম বেশি, এগুলো কি জরুরি আলাপ হলো? অথচ তোমার বাবা সিরিয়াস অসুস্থ, হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে গেছে। তোমার ফোন বিজি পেয়ে তোমার মা আমাকে ফোন করে জানালো। এই কথাটাই এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, কিন্তু তুমি তো ফোন রাখলে না। কি হয়েছে বাবার? সেটা বলেনি, কিন্তু বললেন সিরিয়াস অসুস্থ, এক্ষুনি হাসপাতালে যেতে। চলো চলো তাড়াতাড়ি চলো। এখন তাড়াহুড়া করছো কেন? এসব ফালতু আলাপে জীবনের কত মূল্যবান সময় নষ্ট হয় সেটা কি বুঝতে পারছো? এই বোঝা না বোঝার বোঝা এখন প্রায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য হলেও কারো কাছে তা অসহ্য, কেউ হন অধৈর্য। তবে যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের ধৈর্যের অভাব নেই, কারণ এসব তাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে বলেই মাত্রা ছাড়িয়ে গেছে, পরিণত হয়েছে সংক্রামক রোগে। কি হলো, খাবে না? সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে চলবে? কি হলো, কথা শুনছো না? মা, আমি এখন খাবো না, পরে খাবো। না, তুমি এখনই খাবে। মা, আমি এখন একটা ভিডিও দেখছি, এটা শেষ করার পর তারপর খাবো। খাওয়ার চাইতে তোমার ভিডিও দেখাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। মোবাইল রাখো, দাও, বাজে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, মোবাইলটা তো নেশা হয়ে গেছে। এই নেশার জন্য দায়ী কে? মোবাইল না। হ্যাঁ মামা, মোবাইল পেলে না ওর আর কিছু খেয়াল থাকে না। তোমাদের খেয়াল থাকে? কি যে একটা বাজে অভ্যাস হয়েছে। এই অভ্যাসটা তো তোমরাই শিখিয়েছো। আমরা? হ্যাঁ, তোমরা সারাদিন কি করো? একটু ফাঁক পেলেই মোবাইল নিয়ে বসে পড়ো, নইলে শুয়ে পড়ো, তারপর আর হুঁশ থাকে না। ওকে দোষ দিয়ে লাভ কি? সন্তানদের এই বদ অভ্যাসটা গড়ে ওঠার জন্য অভিভাবকরা অনেকাংশেই দায়ী। ওরা তো বড়দের দেখেই শেখে। মোবাইলটা তো তোমাদের কাছে এখন প্রয়োজন না, বিনোদন।
এখন বোঝো? ভোলা জেলা থেকে চলুন ঘুরে আসি ভোলা গ্রামে, যা এখন বিখ্যাত ঢাকার গুলশান নামে। তবে 60-এর দশকে এই গুলশানের শান এবং মান প্রতিষ্ঠার আগেই গুলশান ছিল ভোলা থেকে আসা মানুষের বসবাসের স্থান। তখন থেকেই সেই ভোলা গ্রামের উত্থান। আর এই ভোলার কথা বলতে হয় ভোলা গ্রামের কথা। কোথায় এই ভোলা গ্রাম? দর্শক মণ্ডলী, একসময় ঢাকার এই গুলশান এলাকা ভোলা গ্রাম নামে পরিচিত ছিল। বিভিন্ন গবেষকদের গ্রন্থে উল্লেখ করা হয়েছে 60-এর দশকের গোড়ার দিকে ছোট বাঘ বা মেছো বাঘের দেখা মিলত গুলশানের ঘন বন জঙ্গলে। বিভিন্ন লেখকের গবেষণা গ্রন্থে দেখা যায় উপকূলীয় জেলা ভোলা থেকে আসা কৃষকরা এখানে এসে চাষবাস করতেন, খালে বিলে মাছ ধরতেন, শান্তিপূর্ণ জীবনযাপন ছিল তাদের। এলাকাটি তখন ভোলা সামাইর নামেও পরিচিত ছিল। 7 দশকে ঢাকার স্মৃতি গ্রন্থে নাজির হোসেন নাজির লিখেছেন, ভোলা জেলা থেকে মানুষ এসে এখানে চাষবাস করত বলে এলাকার লোকজন এটিকে ভোলা গ্রাম নামেই অভিহিত করেছেন। 1961 সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অর্থাৎ ডিআইটি গুলশান মডেল টাউন করার জন্য এই এলাকাটিকে বেছে নিয়েছিলেন। তবে এখনকার গুলশানে সেই ভোলা গ্রামের অতীত খুঁজতে গিয়ে বাস্তবে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তবে এলাকায় 2টি নিদর্শন এখনও বিদ্যমান। তার মধ্যে একটি হচ্ছে এই মসজিদটি, গুলশান জামে মসজিদ, যা সাবেক ভোলা মসজিদ নামে পরিচিত, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। ভোলা গ্রামের স্মৃতি বহন করা আরেকটি স্থাপনা ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি পরবর্তীতে মধ্য বাড্ডায় স্থানান্তর করা হয়। বিভিন্ন গবেষণা সূত্রে জানা যায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে। দর্শক মণ্ডলী, একসময় পাখির কলকাকলিতে ভরা নিরিবিলি ছিমছাম ছায়া সুনিবিড় শান্তির নীড় ভোলা গ্রাম এখন আর শান্ত নয়, নিরিবিলি নয়। ইট পাথরে গড়া, যানজটে ভরা আর শব্দ দূষণের এক যান্ত্রিক এলাকা, যার নাম গুলশান অভিজাত এলাকা। এই ভোলা গ্রামের মানুষ যেমন ভোলা গ্রামে গেছেন, তেমনি এভারেস্টের চূড়ায় উঠেছেন। তাই তো কথায় আছে, যদি থাকে মন, কোথায় এভারেস্ট, কোথায় সুন্দরবন, মানুষের ক্ষমতা এমন। আর সেই ক্ষমতার বলে প্রবল কৌতূহলে ভোলার ছেলে মুহিত সমুদ্র সমতল থেকে এভারেস্টের চূড়ায় উঠেছেন। এম এ মুহিত পৃথিবীর একমাত্র বাঙালি যিনি উত্তর ও দক্ষিণ অর্থাৎ নেপাল ও তিব্বত এই 2 দিক থেকেই এভারেস্টে আরোহণ করেছেন। তিনি বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি 31টি পর্বত আরোহণ করেছেন, যার বাড়ি এই ভোলা জেলার বোরহানুদ্দিনের গঙ্গাপুর গ্রামে। এবারে মঞ্চে আসছেন সেই এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। তার জন্য মুহিত, আপনাকে ইত্যাদিতে স্বাগত। আপনি যেমন ভোলার গৌরব, তেমনি আপনি দেশেরও গৌরব। শুরুতেই জানতে চাইব, পৃথিবীতে এত খেলাধুলা থাকতে আপনি কেন এই বিপদসংকুল এবং ঝুঁকিপূর্ণ কাজটি বেছে নিয়েছেন? আসলে আমি ছোটবেলা থেকেই প্রকৃতি খুব পছন্দ করি। প্রকৃতির একটি উপাদান পাখি। আমি পাখি দেখতে আমাদের পাহাড়ে যাই। আমাদের পাহাড়ে বিশেষ কিছু পাখি থাকে যেটা সমতলে দেখা যায় না। পাখি দেখতে সে উচ্চতা হেঁটে হেঁটে পাহাড়ে যাওয়া, তারপর উচ্চতার প্রতি আকর্ষণ, তারপরে পর্বতারোহী হওয়া। মুহিত, আপনি পর্বত আরোহণ করতে গিয়ে পরপর 3 বার মৃত্যু ঝুঁকিতে পড়েছিলেন, কিভাবে একটু বলবেন? অনেক কারণে মানুষ পর্বতে মারা যায়, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো তুষার ধস। বরফ ভেঙে পড়ে, শত শত টন বরফ ভেঙে পড়ে। ওরকম 2010-এ একবার আমি 1 ঘন্টার জন্য বেঁচে যাই। আমার দলের হাঙ্গেরির একজন মিসিং হয়ে যায়, তার ডেড বডিও খুঁজে পাওয়া যায় না। এবং 2012-তে যখন নেপাল দিক দিয়ে উঠি আমি ও নিশাত মজুমদার, তখন আমরা একেবারে অ্যাভালাঞ্জের মধ্যে পড়েছিলাম। একেবারে অলৌকিকভাবে বেঁচে যাই, উপরওয়ালার ইচ্ছা এবং দেশবাসীর দোয়া। আপনার সঙ্গে আমাদের ইত্যাদি এটি চমৎকার সম্পর্ক রয়েছে। 2012 সালে আপনি এবং নিশাত যখন এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, আমরা দেখেছি আপনাদের দুজনের হাতেই ছিল ইত্যাদি লেখাটি। তখন আপনাদের অনুভূতি কেমন ছিল? আসলে এভারেস্টের উপরে যখন আমি উঠি, আসলে এভারেস্টে তখন আমার মনে হয়েছিল যে আমি টপ অফ দ্য ওয়ার্ল্ডে আছি। আমি মনে করি ইত্যাদি বাংলাদেশের এমন একটি অনুষ্ঠান যেটা জনপ্রিয়তায় এভারেস্ট সম উচ্চতায় পৌঁছেছে। ওই ভালো লাগা থেকে ইত্যাদির লোগো আমরা এভারেস্টের চূড়ায় নিয়ে যাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইত্যাদির দর্শকদের জন্য কিছু বলার আছে, বিশেষ করে তরুণ সমাজ? আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে একটা এভারেস্ট আছে। সে নিজেকে কোথায় দেখতে চায়, কোথায় যেতে চায়। সবাইকে যে আমার মতো মাউন্ট এভারেস্ট জয় করতে হবে এমন না। যার যার স্বপ্ন তার এভারেস্ট। আমি যদি ধৈর্য ধরে আমার স্বপ্নের পিছনে লেগে থাকি, এভাবে আমাদের দেশের তরুণরা অনেক এভারেস্ট জয় করতে পারে। অর্থাৎ তাকে সেই স্বপ্নের এভারেস্টে পৌঁছতে হবে। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবারে গান। আর এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন ইমরান মাহমুদুল, আর গাইছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী ও আখি আলমগীর। বাতাসে পেতে কান
শুনি তোমার প্রিয় গান ওই সবুজ ঘাসে ফুলের সুবাসে তোমারই তো শিহরণ আমাকে না বলে তোমাকে ভালোবাসে মন আমাকে না বলে তোমাকে ভালোবাসে মন চাঁদে ছুঁয়ে যাই রোজ তোমার বাড়ির পাশে তোমার হাসি ছড়াই হৃদয় ক্যানভাসে ও চাঁদে ছুঁয়ে যাই রোজ তোমার বাড়ির পাশে তোমার হাসি ছড়াই হৃদয় ক্যানভাসে ওই গাছের ডালে পাতার আড়ালে তোমারই তো আলাপন আমাকে না বলে তোমাকে ভালোবাসে মন আমাকে না বলে তোমাকে ভালোবাসে মন পথ হয়ে যাই রোজ তোমার চলার দিকে তুমি এলে শহর আলো ঝিকমিকে পথ হয়ে যাই রোজ তোমার চলার দিকে তুমি এলে শহর আলো ঝিকমিকে ওই রোদের বুকে মেঘের মুলুকে তোমারই তো বিচরণ আমাকে না বলে তোমাকে ভালোবাসে মন 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 গান চলচ্চিত্রের একটি উপাদান, তবে শুধু গানই নয়, ছবির প্রাণ হলো তার গল্প এবং নান্দনিক উপস্থাপনার মান। তবে ইদানিং নির্মাণের মান যাই হোক, প্রচারণায় এগিয়ে আছেন অনেকেই। এই বিষয় নিয়ে এবার এক প্রযোজকের মুখোমুখি সাংবাদিক। এবার যে নতুন ছবিটি করবেন এর বাজেট কিরকম? কয়েক কোটি টাকা। এখন এত বেশি টাকা কেন খরচ হয়? এখন সিনেমার প্রোডাকশন খরচের চাইতেও প্রচারের খরচ অনেক বেশি। কেন সেটা? ভাই এখন সিনেমার ডেটের মতো প্রচারের জন্য শিল্পীদের ডেট নিতে হয়, সেটার একটা পেমেন্ট আছে। তারপর মিটিং মিছিলের মতো সিনেমা দেখার জন্য কিছু দর্শক ভাড়া করে আনতে হয়। দর্শক কেন ভাড়া করতে হয়? আরে সিনেমার গ্যাদারিং দেখাতে হবে না? হল ভাঙলে এরাই তো সিনেমার সম্পর্কে মন্তব্য করে। হল ভাঙার লগে লগে আমাকে নিজস্ব ক্যামেরাম্যান বিভিন্ন অ্যাঙ্গেলে খাড়া যাবো, ব্যাস এরপর একের পরে খালি কমেন্টসের বোম ফুটবো, জোস সুপার ফাটাফাটি লাভিং জবাব নাই লাস্ট সিনে কানসি, এইসব কথা বিভিন্ন একসাথে কইব। বাহ, অভিনব পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতে কোনো লাভ হয়? আরে এখনো তো শেষ হয় নাই, শিল্পীকেও পাবলিসিটি আছে না। এরা ছবি দেখতে কি একজন আরেকজনের কত কিছু কইব, একজন আরেকজনের কইব তুমি তো ফাটা দিছো মিয়া, আরেকজন কইব ভাই কি ডায়লগ দিলেন জবাব নাই। আর এসব কথা হই না, দর্শক কইটা যাবো। এই যে রিলস, টিকটক, ইউটিউব, ফেসবুক খুলে তো হাজার হাজার কন্টেন্ট পাবেন। ভাই এখন তো আগের দিন নাই, আগে পত্রিকায় লিখতো, মাইকিং হইতো, ঐতিহাসিক শুভমুক্তি আগামী শুক্রবার, এক যুগে চলবে, লেখা কতটি সিনেমা হলের নাম দিত। এরপর আছে রেডিও, হ্যাঁ ভাই আসিতেছে। এরপর আরো কি কি হতো তা তো আপনারা জানেন। এখন সিনেমা তো খালি আর হলে চলে না, এরপর আছে ওটিটি, এরপরে ইউটিউব। আর এসব ওটিটির নিজস্ব ঘরনায় আছে পাবলিসিটি, সেখানেও শিল্পীদের সময় দিতে হয়, রঙিন সাক্ষাৎকার হয়তো। বলতে পারেন এখনকার সিনেমা 3-in-1, হল, ওটিটি, ইউটিউব। না সেটা না হয় বুঝলাম, এখন এসব প্রচারণা কি কোনো কাজ হয়? কিছু তো হয়, কথাই তো আছে প্রচারেই প্রসার। প্রচারে প্রসার হলেও ভোলা জেলার মহিষ ও মহিষের দইয়ের প্রচারের প্রয়োজন হয় না। এই জেলার চরে চরে বিভিন্ন বাথানে যে হাজার হাজার মহিষ বিচরণ করে, সেটা তারই প্রমাণ।
এসব মহিষের দুধ এবং দইয়ের নির্ভেজাল মান, যাতে সবাই আস্থা পান। চলুন দেখে আসি তেমনই একটি মহিষ বাথান। কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খ্যাত প্রায় অর্ধশতাধিক চরের মানুষ বংশ পরম্পরায় মহিষ পালন করে জীবিকা নির্বাহ করে আসছে। পরিবেশ ও আবহাওয়া অনুকূল থাকায় অনেক আগে থেকেই এখানে শুরু হয় মহিষকে কেন্দ্র করে এক অনন্য বাণিজ্যিক কার্যক্রম। দর্শকগণ, আমরা এসেছি ভোলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা চর হুসেনে। আমরা যাব এই বাথানে। এই বাথানটির নাম মাতব্বর ডেইরি ফার্ম। ঝড়, জলোচ্ছ্বাস, জোয়ারে এখানকার বিশেষভাবে নির্মিত এ ধরনের বাথানেই থাকে মহিষের পা। আপনারা দেখতে পাচ্ছেন মহিষগুলো এখন এই বাথানেই অবস্থান করছে, কারণ এখন জোয়ার চলছে। ভোলা জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী ভোলাতে মোট চরের সংখ্যা 85টি এবং এসব চরে বাথানের সংখ্যা 178টি। মোট খামারির সংখ্যা হচ্ছে এখানে 3250 জন। এই বাথানটিতে প্রায় 1500 মহিষ রয়েছে এবং এখানে খামারির সংখ্যা হচ্ছে 30 জন। আমরা এবার এই 30 জন খামারির যে নেতৃত্ব দিচ্ছেন যিনি, অর্থাৎ দুলাল মাতব্বর, তার সঙ্গে কথা বলবো। কতদিন আগে এই খামারটা দিয়েছেন? 30 বছর। 30 বছর। এক একটা বাথানে কি পরিমাণ দুধ হয়? ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই 3 মাস দুধ বেশি হয়। আমরা এবারে কথা বলবো এই মহিষদের যিনি পরিচালনা করেন তার সঙ্গে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। আচ্ছা, আমরা তো গরু ছাগল এদেরকে যারা চড়ায় তাদেরকে বলি রাখাল, কিন্তু মহিষদের যারা লালন পালন করেন তাদের কি বলা হয়? রাখফাল। রাখফাল বলা হয়। আমরা জানি যে জোয়ার এলে এরা উপরে চলে আসে এবং ভাটাতে এরা নিচে নেমে যায়। এই বিশাল মহিষ বহরকে আপনি কিভাবে পরিচালনা করেন? আমাদের এই জায়গায় একটা চেলা মহিষ আছে। চেলা মহিষটা আগে আমি নামাইলে পাশে পাশে আরো রাখাল আছে, ওনরা ওগুলারে খেদাই দিলে সব মহিষ একসাথে যায়। তো এতগুলো মহিষ একসাথে থাকে, এদের শৃঙ্খলাটা আপনি কি করে রক্ষা করেন? মহিষের শৃঙ্খলা আছে, মহিষে ভদ্র, মহিষের নীতি ভালো। নীতি ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখন মহিষগুলো বাথানেই অবস্থান করছে। ভাটা শুরু হলে মহিষগুলো ধীরে ধীরে চরে নেমে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন পানি কমাতে প্রতিটি মহিষই আস্তে আস্তে বাথান ছেড়ে নেমে যাচ্ছে চরে। ভাটার সঙ্গে চরে জেগে ওঠে সবুজ ঘাস। পলি মাখা সেই ঘাসই মহিষের প্রধান খাদ্য। অনেক সময় এসব মহিষ পানিতে মুখ ডুবিয়ে চরের ঘাস খায়। ভোলার মূল ভূখণ্ড থেকে এখানে প্রতিদিন দুধ ক্রেতারা আসেন স্পিডবোটে করে দুধ দহন করার জন্য এবং এখানে প্রতি লিটার দুধ বিক্রি হয় 60 টাকা দরে। আমরা এবারে কথা বলবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খানের সঙ্গে। এই ভোলাতে মোট কতগুলো মহিষ রয়েছে? ভোলাতে মোট 1,24,000 মহিষ রয়েছে। আচ্ছা, দেশের প্রায় 40% মহিষ হচ্ছে এই ভোলাতে এবং তাদের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এখানে। কিন্তু খামারিদের অনেক অভিযোগ রয়েছে, তাদের চারণ ভূমির অভাব, প্রয়োজনীয় সংখ্যক বাথান করতে পারছেন না। এ ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? যেহেতু চারণ ভূমির যথেষ্ট অভাব রয়ে গেছে, বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, এই জন্য আমরা সরকারের কাছে চারণ ভূমি নির্ধারণের জন্য আবেদন করেছি। আশাবাদী যে সরকার এই চারণ ভূমির ব্যবস্থা করবে। এসব বাথান থেকে প্রতিদিন দুধ উৎপাদন হয় 7 মেট্রিক টন, বছরে 2555 মেট্রিক টন। আর এসব দুধ থেকে বছরে 3285 মেট্রিক টন দই উৎপন্ন হয়, যার বাজার মূল্য 82,12,50,000 টাকা। উল্লেখ্য, এবছর 30 এপ্রিল ভোলার এই মহিষের দধি জিআই পণ্য অর্থাৎ ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। কথায় আছে দই দিয়ে খই খাই, সুখের সীমানা নাই। এ ধরনের প্রবাদ প্রবচন করেছেন বিরোচন বহুজন। এসব বচন ও ছোট ছোট ছোটদের কবিতা এখন বদলে গেছে সবই তা। আবার প্রচলিত কিছু শব্দ অন্যকে করতে জব্দ ব্যবহৃত হচ্ছে ভিন্ন অর্থে, নিজ নিজ স্বার্থে। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বর্তমান সময়ে এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমাদের সময় কবিতাটি ছিল মহামূল্যবান, বর্তমান সময়ে কবিতাটি হয়ে গেছে মহামূল্যহীন। আমি হব সকালবেলার ফাঁকি কথাটি এখন তো প্রায় অচল। এখন কবিতাটি বদলে গেছে, ওইটা হবে আমি হব রাত্রি জাগা ফাঁকি, সারাটি রাত অনলাইনে করবো টাকা ডাকি, সূর্যি মামা জাগার আগে ফরবো ঘুমের ডোলে, সকাল দুপুর ঘুমেই যাবে উঠবো বিকাল হলে। আমরা যদি রাত না জাগি মোবাইল কোথায় রবে, তোমার ছেলে জাগলে তবে মোবাইলের কাজ হবে। এখন অনেকের মুখে ওয়াশ শব্দটি শোনা যায়, এই ওয়াশ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ওয়াশ বলতে তো অনেকে হ্যান্ড ওয়াশ নাইলে মাউথ ওয়াশের কথা বলি, কারণ করোনাকালীন সময় হ্যান্ড ওয়াশ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আরো কিছু ওয়াশ আছে যেটা না বললেও বোঝা যায় কি ধরনের ওয়াশের কথা বলা হয়েছে। যেমন যেমন ধরেন একটা আই ওয়াশ আর একটা ব্রেন ওয়াশ, এবং ক্রিকেট খেলার টক শোতে একদল আরেক দলকে হোয়াইট ওয়াশ করতেছে। এখন রাজনৈতিক কোন বিষয়টি বেশি শোনা যায়? আরে আভা, এক একজনের এক এক রকম বয়ান, কারোটা নেগেটিভ কারোটা মেটিকুলাস, যা অনেক সময় রেডিকুলাস। আচ্ছা, রাজনীতি পেশাটা আপনার কেমন লাগে? ভালো ভালো, বেশ ভালো।
প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলেছিলেন রাজনীতি একটি পেশা। তবে সমস্যা একটাই, দেখবেন স্টুডেন্ট থেকে শুরু করে ঘরের গৃহিণী অর্থাৎ হাউস ওয়াইফ পর্যন্ত পেশা হিসেবে উল্লেখ থাকে, কিন্তু এই পলিটিশিয়ান শব্দটি আমি আজ পর্যন্ত পেশা হিসেবে পাসপোর্টে দেখি নাই। আচ্ছা, আজকাল অনেকে বিভিন্ন অভিযানে যায়, কেউ কেউ সমুদ্র অভিযানে যায়, এভারেস্ট অভিযানে যায়, কেউ কেউ বিপজ্জনক এবং দুঃসাহসী অভিযানেও যায়। আপনার কাছে কোন অভিযানটি বেশি ভালো লাগে? আমার ভালো লাগে সিরোনি অভিযান অর্থাৎ কম্বিং অপারেশন। আর সিরোনি যেমন মাথার প্রত্যেকটি চুলকে টাচ করে, তেমনি সিরোনি অভিযান ইচ্ছে করলে প্রত্যেকটি ক্রিমিনালকে টাচ করে ধরিয়ে আনতে পারে। সামগ্রিক এইসব বিষয় নিয়ে আপনার শেষ মন্তব্যটি জানতে চাই। আজকাল তো বিস্ফোরক পর্যন্ত বেসরাসরি, আর কেউ বলেন চাঞ্চল্যকর তথ্য। সোশ্যাল মিডিয়ার কিছু সংবাদে প্রায় এই ধরনের হেডিং দেখা যায়, যে কারণে মানুষ ঢুকে আর ফরে ওদেরও ভিউ বাড়ে, অথচ ভিতরে ফরে দেখে সিরিয়াস কিছু না। সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য নিষ্প্রয়োজন। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমার পেছনে যে বিশাল রথটি দেখতে পাচ্ছেন এটি কৃত্রিম উপায়ে তৈরি। এই রথটি করা হয়েছিল 14 শতকে এই ইম্পেরিয়াল গার্ডেনগুলোকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য। চীনের বেইজিং থেকে 15 কিলোমিটার দূরে এই সামার প্যালেস বা সম্রাটের গ্রীষ্মকালীন প্রাসাদের অবস্থান, যা 700 একর জায়গা জুড়ে একটি সুন্দর পার্কল্যান্ডের মধ্যে অবস্থিত। চীনের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম হচ্ছে এই সামার প্যালেস বা গ্রীষ্মকালীন প্রাসাদ। আর প্রাসাদের সামনে এই বিশাল রথটি বানানো হয়েছিল এই প্রাসাদটিকে আকর্ষণীয় করে তোলার জন্য। এবার আমরা যাব বোটে, এবং সেই বোটে করেই আমরা যাব সামার প্যালেস বা সেই গ্রীষ্মকালীন প্রাসাদে। দুর্দান্ত এই গ্রীষ্মকালীন প্রাসাদটি মূলত চীনের বেইজিংয়ে প্রাসাদ, বাগান এবং হ্রদের একটি কমপ্লেক্স। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই বোটে করেই হ্রদের এ প্রান্ত থেকে প্রাসাদ প্রান্তরে যান এই কমপ্লেক্সের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আরো অনেকগুলো বোটই পর্যটকদের নিয়ে প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও প্রাসাদের খুব কাছাকাছি চলে এসেছি। বোট থেকে এই প্রাসাদ প্রান্তে নেমে আমরাও পর্যটকদের সঙ্গে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চীনা সম্রাটদের জন্য নির্মিত সেই প্রাচীন দৃষ্টিনন্দন প্রাসাদের দিকে। এটি হচ্ছে প্রাসাদে ঢোকার মূল ফটক। আপনারা দেখতে পাচ্ছেন এই ফটক দিয়েই হাজার হাজার পর্যটক প্রাসাদে প্রবেশ করছেন। দর্শক মণ্ডলী, আমি এবারে কথা বলছি সেই গ্রীষ্মকালীন প্রাসাদের সামনে থেকে। মূলত জুরচেন নেতৃত্বাধীন জিন রাজবংশের সময় থেকেই এই গ্রীষ্মকালীন প্রাসাদের উৎপত্তি। প্রাসাদটির প্রথম স্থাপনা নির্মিত হয়েছিল 1153 সালে। কিং রাজবংশের চতুর্থ সম্রাট কিয়ানলং 1750 সালে এই গ্রীষ্মকালীন প্রাসাদ ভবনের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শুরু করেছিলেন, যা সম্পন্ন হয়েছিল 1764 সালে। ডিজাইনারদের একটি মূল থিম ছিল এই প্রকল্পে চীনের বিভিন্ন অংশের স্থাপত্য এবং বাগান শৈলীর সংযোজন করা। সামার প্যালেসের লং করিডোরের স্থাপনাও আকৃষ্ট করে পর্যটকদের। 728 মিটার দীর্ঘ আঁকাবাঁকা করিডোর চলে গেছে বাগান ও লেক ঘেঁষে এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে। কাঠের অপূর্ব কারুকাজ করা করিডোরে স্থাপন করা হয়েছে ভাস্কর্য ও পেন্টিং, রয়েছে বসার ব্যবস্থাও। 1911 সালের বিপ্লবের পরে গ্রীষ্মকালীন প্রাসাদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং 1924 সাল থেকে এটি বেইজিংয়ের জনগণের জন্য একটি পার্কে পরিণত করা হয়েছিল। বেইজিংয়ের এই প্রাসাদ ও উদ্যান ছিল চীনা সম্রাটদের গ্রীষ্মকালীন আবাস। 2.9 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে লেক, দ্বীপ, পাহাড় ও অনেকগুলো প্রাসাদ। বর্তমানে এই লেকে ছোট ছোট নৌযানে করে পর্যটকরা ঘুরে বেড়ান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখানকার পাহাড় ও লেক দুটোই মানুষের তৈরি। লেক খুঁড়ে যে মাটি বের হয় তা দিয়েই তৈরি হয় পাহাড়টি। এখানকার পাহাড়ের সবগুলো চূড়াতেই রয়েছে নানা রকম প্রাসাদ ও মন্দির। এর মধ্যে কয়েকটি প্রাসাদে গ্রীষ্মের ছুটি কাটাতেন সম্রাটরা। 1998 সালের ডিসেম্বরে ইউনেস্কো গ্রীষ্মকালীন এই প্রাসাদটিকে তার বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং গ্রীষ্মকালীন প্রাসাদটিকে চীনা ল্যান্ডস্কেপ গার্ডেন ডিজাইনের একটি মাস্টারপিস বলেও ঘোষণা করে। মেরিন ইঞ্জিনিয়ার জনাব জহিরুল ইসলাম ইমেইলের মাধ্যমে লিখেছেন, ময়লা ব্যবস্থাপনা নগরের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই ব্যবস্থাপনাই হয়ে উঠেছে জনগণের এক চরম ভোগান্তির কারণ। ব্যবস্থাপনার অংশ হিসেবে যে প্রাইমারি বা সেকেন্ডারি স্টেশন তৈরি করা হয়েছে তা হওয়া উচিত ছিল জনবহুল এলাকা থেকে দূরে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেগুলো তৈরি করা হচ্ছে অতীব জনবহুল এলাকায়। উদাহরণ হিসেবে গাজীপুর চৌরাস্তা, মিরপুর, ধানমন্ডি এলাকাসহ আরও অনেক এলাকার কথা বলা যায়।
এতে যেমন দুর্গন্ধে বায়ু দূষিত হচ্ছে, তেমনি বাড়ছে নানা রোগ ও সংক্রমণের ঝুঁকি ইত্যাদির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা গেলে জনগণের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা যায়। আপনার সঙ্গে আমরাও একমত। আমরাও মনে করি দূষণমুক্ত পরিবেশের স্বার্থে এই ডাম্পিং স্টেশনগুলো জনবহুল নয়, একটু দূরে হলেও জনবিরল এলাকায় সরিয়ে নেওয়া উচিত। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকার শেওড়াপাড়া থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক লিখেছেন, মেট্রো রেলে যাত্রীদের লিফট ব্যবহার এবং কোচে বসার ক্ষেত্রে বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, সন্তান সম্ভবা মা, দৃষ্টি প্রতিবন্ধী ও হুইল চেয়ারে বসা যাত্রীদের অগ্রাধিকার দেবার নির্দেশনা থাকলেও অনেকেই এসব নিয়মের তোয়াক্কা করেন না। বয়স্কদের দেখলেও এরা আসন ছেড়ে দেয় না ইত্যাদির মাধ্যমে এই অমানবিক বিষয়গুলোর প্রতি মেট্রো রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিবেক বুদ্ধি যদি এভাবেই অবক্ষয়ের দিকে যেতে থাকে, তবে মেট্রো রেল কর্তৃপক্ষের অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রয়োজনে বড় অঙ্কের জরিমানা করে হলেও এসব অশোভন অনিয়ম বন্ধ করা উচিত। ইত্যাদির কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। আর ইউটিউবে ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। কথায় আছে, গোয়ালা কখনো নিজের দইকে টক বলে না। ঠিক তেমনি আগের প্রচার লঙ্ঘিতে একই রকম ভঙ্গিতে আগাম ছবির অভিনয়, গীত ও সঙ্গীতে প্রতি যাত্রায় নতুন মাত্রায় কথা বলেন কেউ কেউ। যে কথার মর্মকথা হচ্ছে তার কোনো ছবি টক নয়, মিষ্টি। এবারে তেমনি একজন চিত্রনায়িকার মুখোমুখি একজন রিপোর্টার। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমি কথা বলছি হাস্যময়ী, লাস্যময়ী, দৃশ্যময়ী ও ভাষ্যময়ী নায়িকা দিলজাহানের সঙ্গে। কেমন আছেন আপনি? আছি তো ভালোই, কিন্তু এই যে বলেন ভাষ্যময়ী, এই শব্দটা তো আগে কখনো শুনিনি। দেখুন, আপনার ভাষা সুন্দর, কথা সুন্দর, সেজন্যই ভাষ্যময়ী শব্দটা আপনাকে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন বলেন আপনি কি জানতে চান? জানতে চাই এই ঈদে আপনি কি কি ছবি করছেন? সুপার ডুপার ব্লকবাস্টার ছবি। কি বলেন? ছবির শুটিংই তো হলো না। ভাইয়া দেখুন, এটা একটা বিগ ক্যানভাসের ছবি, পারফরমেন্স নির্ভর, অ্যাক্টিং নির্ভর আর টেকনিক্যালি অনেক বেশি রিচ। এই সেম কথাগুলো কিন্তু আপনি আগেও বলেছিলেন, বিগ ক্যানভাস, অভিনয় করার স্কোপ আছে। আসলে আমার এবারে ক্যারেক্টারটা অনেক বেশি চ্যালেঞ্জিং। এই কথা তো বহুবার শুনেছি, যে কাজটি করতে যাচ্ছি এটা খুবই চ্যালেঞ্জিং। মানে নতুন কথা বলেন। ভাই আমি তো অন্যদের কথা বলতে পারবো না। আমি এরকম একটা ছবির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি, আর এই ছবিটা করতে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তার মানে আগে যে ছবিটা করেছিলেন সেখানে খুব কম পরিশ্রম করেছেন, এই তো? সোজা কথা বলি ভাই, এটা একটা অন্যরকম ছবি, অন্যরকম গল্প, অন্যরকম অ্যাকশন, আর গানগুলো অন্যরকম। সবচেয়ে বড় কথা, আমার ক্যারেক্টারটা একদমই অন্যরকম। অন্যরকমই তো হবে, কেউ কি একরকম ছবি বানায়? আমার প্রশ্ন হচ্ছে সেই অন্যরকমটা কিরকম? ভাইয়া এক কথায় বলতে গেলে এটা একটা নিউ ডাইমেনশনের ছবি, আর এখানে আমার লুকটা ডিফারেন্ট। ম্যাডাম কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড। এই কথা কিন্তু বহুবার আপনি বলেছেন, এটা পুরনো কথা। কিন্তু ভাইয়া এই ছবির মুড আনার জন্য আমরা সবাই এক সপ্তাহ টাঙ্গুয়ার হাওড়ের বজরায় গিয়েছি ঘুরতে। এইখানে একটু পার্থক্য পেলাম। এর আগে মুড আনার জন্য আপনি গিয়েছিলেন সুন্দরবনে, এবার মুড আনার জন্য আপনি গেছেন টাঙ্গুয়া হাওড়ে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আরে ভাই রাখেন তো, এবার বলুন আমার ইন্টারভিউটা কেমন হয়েছে? ভালো, তবে আমি না আসলে আরো ভালো হতো। কেন? সবই তো একই কথা, খালি সিনেমার নামটা চেঞ্জ করে আগের ইন্টারভিউটা চাপা দিলি তো। চা ভাইয়া, আপনি না ভারী দুষ্ট। দর্শক মণ্ডলী, পর্দায় এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের দৃশ্য দেখলেন। ঝড়ের সঙ্গে ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাস মিলে এই ভোলা জেলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। আজ থেকে 55 বছর আগে 1970 সালের 12ই নভেম্বর স্মরণকালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়কে বিশ্ব আবহাওয়া দপ্তর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেন। বিবিসির দেয়া তথ্য অনুযায়ী এদিন 22 থেকে 33 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়। ধারণা করা হয় এই ঝড়ে 3 থেকে 5 লক্ষ মানুষের মৃত্যু হয়। স্বজন হারানো সেই বিভীষিকাময় দিনটির কথা মনে এলেই আঁতকে ওঠেন অনেকেই। দর্শক মণ্ডলী, আমরা এসেছি ভোলা জেলার দৌলত খান উপজেলার দক্ষিণ চর লামছিপাতা গ্রামে। কথা বলবো সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে স্বজন হারানো একজন প্রত্যক্ষদর্শী জনাব আব্দুল মান্নান শিকদারের সঙ্গে। জনাব শিকদার, সেই সময় আপনার বয়স কত ছিল? বয়স 19
19-এর মতো ছিল। আপনার পরিবারে কে কে আছেন? এই 3 ভাই ওরা আছে, আর কেউ নাই, ব্যাক মরে আছে। তো কি ঘটেছিল সেদিন? ঘটেছে সেদিনকে বৃহস্পতিবার দিন আছে। হ্যাঁ, বৃহস্পতিবার দিন আমরা ব্যানের সকালে এই কোনাতর বাতাসটা উঠছে, পূর্ব দিক থেকে বাতাস এসেছে। বাতাস এসেছে। আচ্ছা, মা ওই ব্যানের আজকে আমরা সালোর ভাগ করতে আছে। আচ্ছা, মানে তখন কি রোজার সময় ছিল? রোজা। মা হলো যে উত্তর দিকে চিৎকার পাকা দিতে আছে, তখনই মা আমার ভাইয়েরও জায়গায় আমারও জায়গায় দুশোরা ওরও হুইয়া দিছ মাই সেদি হইছি করে তই লাভ পাই উঠছি পুকুরে জান দিয়া পানি যাই স্রোত না স্রোত এইভাবে পড়তে আছে স্রোত পুকুরের মধ্যে। যে আমরা ঘরও আইতে যে আমার পানি অনেক দূরে পুকুর পর্যন্ত। যে তারপর তখন আমার ভাই গেলো যে এটা সৌরে থামা দেবে না, ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে তোর বাইরে আমরা উঠলাম চালের উপরে। আচ্ছা, একদম ধরে ধরে চালে উঠেছি, যখন চালে উঠছি উঠে আমার মায় আমার ভাইকে ছোট ভাই আমার কোলো আর ওকে বেড়ে আমি ধরিয়া রাখছি। আর মা মায় আমার পাশে বহনো, ওই আমার ভাইও বহনো, ওই আমার ভাই যে আমার মাথা রগা ওয়ে বহনো, মানে ওই চালের উপরে বসে চালের উপর বসে। আমার ভাইও আমার মারে ধরিয়া রাখছে, আমার ছোট গায়ে। আচ্ছা, আমার ভাইও পাশে বহনো। যখন বড় একটা ঢেউ হইল উঁচু হইয়া আমার বাইরে লইয়া গেল স্রোতে নিয়ে গেল, যে এদিকে বাজার তখন এদিকে আইয়া পড়ে। তখন আমার মারে কই মা বা দিদি লইয়া গেছি গো। তখন আমার ভাই কয় আমি তো আইসি তোরা সাল সত্তরটা ধরে রইস। পরে লাস্টে আর একটা ঢেউ হইলো উঁচু হইয়া, ঢেউ হইয়া সালে তোর বাড়ি দিয়া সাড়ে কেমনে লইয়া যার করতে। আপনি আপনার ভাইকে ছেড়ে দিলেন? ভাইটাই কে কামড়ে গেছি অনেক করতে না। পুকুর একটা বাড়ি আছে, সেই বাড়িতে একটা গাছ হলে আমার দিল বাড়ি। যখন বাড়ি দিছে তখন গাছটা আমি এভাবে ফাঁসা করিয়া ধরিয়া লেছি। পরে দিয়ে যে একটা ওগলা আছে, ওগলা চিনেন? ওগলা, এই ওগলা আমার বাড়ি একটা ভাসিয়ে যায় দলা ওগলা থাবার দিয়ে। এটা বেশি ভর দেয় না, কিন্তু কোনো রকম ধরে রেখেছে, ধরে রাখছি। এই ওগলাটা লইয়া উঠলাম গাছে উঠে পিছিয়ে তো ওগলাটা এবার মোড় দিয়ে আনিয়া এবারে মাথা দিয়ে গুরু দিয়া একটা ঠালি এবার করলাম আমি এভাবে দিয়ে রেখেছি। তখন লাস্টে আমার অনুমান একটা 4টা বাজে কি 3:30 বাজে বাতাসে এই কোনা ধরে বোম গিয়া গেল এই কোনা, ওই বাতাসে গাছ ওগলে ঘুরিয়ে গেছে। ওগলা লিয়া আমি একদম সরিয়ে গেছি। সরা যাওয়ার পরে কদ্দুরা গেছি মতো রই আপনার কাঠ গাছও ছিল, সৃষ্টি গাছের আপনাকে সৃষ্টি গাছ। এর যে নদী সেটাতে যত ঘর দুয়ার আইছে এক জায়গায় জমা হয়েছে, এগুলি ওটা বাজার ঠেকিয়ে আর উঁচু হয়েছে। তখন ওটার উপর ওগুলোটা বেয়া বিছেছি একটু বেছে আর একটু উঠে মরে দিয়া আমি এটা হুয়ে দিছি। রোদ উঠিয়েছি গিয়ে রাইতে হয়েছে, রোদ আমার সামকা রোদ উঠছে। ওটার ঘরে অলরেডি মাসে আটে এই দুটা পানি বাগান আছে, বাগানের ভিতরে গেলাম দেখি কেউ কাপড় বেছে মরিয়া ঢলতে আছে গাছের লগে, কেউ চুলের লগে বেড়ে গাছের লগে ঢুকতে আছে, কেউ ভাসে যাইতে আছে, গরু মারা, ছাগল মারা, মুরগা মারা, ভেড়া মারা সব ভাসে যাইতে আছে। আইলাম বাজারও আইতে মাসের ডাল চাউল মরিচ চলে সব রোদ দিতে আছে। দেখে পরে আমার চা উগা আর আমার দাদা উগা আইয়া তোর ফাইলাম পাইয়া ধরে হয়তো ধরে ওরা যে কানে যাবো কেউ নাই। তারা আমার কইলো না তোকে ব্যাগ আছে, আমার বুঝতে আর কি এই আছি বাড়ি বাঁচিয়ে দিয়ে অনেক কেউ নাই। ওখানে এখন জীবিত কে কে ছিল? 70 বোনে মারা গেছে 4 গা, ভাই 2 গা, মায় আর বোন উগা। বাবা তোরা না থাকলে আমি জীবন নিজে দিতাম। আপনারা কি এই ঘূর্ণিঝড়ের কোনো সতর্ক সংকেত পান? এগুলি আসেন না কয় দিকে। দর্শক মন্ডলী, আসলে সেই দুঃসহ ও সর্বনাশা ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শী ছাড়া কারো পক্ষেই বর্ণনা করা সম্ভব নয়। আমরা সর্বান্তকরণে কামনা করি বাংলাদেশের কোনো অঞ্চলেরই কোনো জনগোষ্ঠীকেই যেন এমন মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি আর ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনার জন্য সামান্য শুভেচ্ছা উপহার এই গিফট বক্স এবং এই 2টি পোশাক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও সারা পৃথিবীতে মানুষকে এখন শঙ্কিত আতঙ্কিত করে তুলেছে নানা সংক্রামক রোগ ও শোক ভাইরাস, যেমন এই চলন্ত বাস যেখানে আতঙ্ক এই ভাইরাস। হ্যালো কে? এ বাদশা ভাই আপনি কই? এ ভাই আমি বাসে একটু মতিঝিল যাইতেছি ভাই। এমনি শরীরটা ভালো না ভাই। কি হইছে? আরে ভাই কি হইছে এইটা তো কিছুই বুঝতাছি না। ডাক্তার দেখেন তাকে। দেখাবো ভাই, কেবল তো 2 দিন হইলো, কালকে দেখাবো। শরীর কি দুর্বল? ভাই খালি দুর্বল না, মাথা ব্যথা, শরীরে জয়েন্টে ব্যথা, পাও চলে না, কাশতে কাশতে শরীরে ভাই দুর্বল হয়ে গেছে। কাশিও আছে আবার জ্বর ভাব।
কি যে হইলো ভাই, কেউ কয় করোনা টেস্ট করেন, কেউ কয় লগে ডেঙ্গুও কইরেন, আবার কেউ কয় চিকুনগুনিয়া বাদ দিবেন কেন? এখন কোনটাই যে অ্যাটাক করছে এইটাই তো বুঝতাছি না। টেস্ট করলি তো বুঝবে। আপনার যা সিম্পটম তাতে মনে হইতেছে আপনার 3 ডে হইছে। এইটি তো সোয়াসের রোগ। আরে ভাই আপনার যা অবস্থা, আপনার তো হাসপাতালে থাকানোর কথা। এত গ্যাদারিং এর মধ্যে আসছেন কেন? আরে হাসপাতাল বাদ দেন, আপনার মতো রোগীর তো মুখে মাস্ক পরা উচিত। আরে গাড়ির থেকে নাইমা জলদি একটা মাস্ক কিনেন। জলদি মাস্ক, জলদি মাস্ক। আরে ভাই খারান, আমি না হয় মাস্ক কিনলাম, কিন্তু ভাইরাসের হাত থেকে বাঁচতে হইলে তো সবারই মাস্ক দরকার। এই ভাইরাস আতঙ্ক থেকে এবারে জেল আতঙ্ক, যেখানে মান সম্মান, সামাজিক অবস্থান নিয়ে কিছু ব্যক্তির গারদ আলোচনা। আমি হইন না আইছি, জেলে জায়গা হইতেছে না, বুঝছস? সব বড় বড় চোরাই না বেড়া ফেলাইছে। আমি তো ছোট ছোট চোরগ আস্তে আস্তে সাইডা দিব, জায়গা সংকট। এই যে হেরা চলে আইছে, জায়গাতে জায়গাতে জায়গাতে। ওমায়া, হেরা কিতা চুরির ধরা পড়ছে? সব তোর জানানোর দরকার, এরা খুব বড় মাপের চোর। হেরা তো বাইরেও আরামে আসিল, ভিতরেও আরামে থাকবো। এ মিয়া ভাই, আপনি কি চুরি করছিলেন? খারাপ বেয়াদব, তার সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখছ না? ওমায়া মায়া মায়া, সুরের মার বড় গলা, সেটা বেদব, কার লগে কিবা কথা কই এটা ভালো না, শিক্ষা কি তৈব? আইনি একটা সুর, আমিও একটা সুর, একটা সুর আর একটা সুরের লগে কথা কইতেছি। হাউ ডেয়ার ইউ আর! খারাপ বেয়াদব, বের হ। ওমায়া, আমি কি তাইনের কর্মচারী নাকি তো এটা আপনার অফিস না বাসা? এনে গেট আউট পেট করলে কাম হইতো না, এটা জেলখানা, সুরের রাস্তা না। আমিও কইতারি, দুইজনই গেট আউট। ও ভাই, আপনারা কেন বড় চোর কোন তো? এই চুপ করবি। এই মানুষ চিনাস? আগে চিনতাম না, ওহন চিনছি। আইনে সুর। এইখানে আপনার চাইতে আমাকে পর বেশি। আপনি এলেন বড় চোর, আপনি এলেন ছোট চোর। আমরা তো ছোটখাটো চুরি করছি, আমরা টেনশন নাই। আমাকে অপরাধ কম, আপনার বেশি। না না, পার্থক্য আছে। হেরা হইতেছে যে টাই বিন্দনা চোর, আর আমরা লঙ্গি পরা চোর। কি? আপনি শিক্ষিত চোর, আপনার অশিক্ষিত চোর। আপনারা কোটি কোটি টাকা চুরি করছেন, আর আমরা 2-4-5 হাজার টাকার জিনিস চুরি করছি। ভাইজান, এরা চুরি করে নাই, লুট করছে, লুট। চুপ কর বেয়াদব, ইডিয়েট, মুখ সামলে কথা বলো। ভাইজান, যতই টাইট তুই ফিন দেয় ইংলিশে বহা দেন, কাম হইতো না। আমি একটা মোবাইল ছিনতাই করে জেল হয়েছি, আর আমি ব্যাংক লুট করে জেল হয়েছি। ব্যবহারটা ভালো করুন, ব্যবহার বংশের পরিচয়। তোর বেটা, চোরের আবার বংশ কি? এগো বংশ একটাই, চোর বংশ। এই গারদ আলোচনার পারদ কোথায় কতটা ওঠে, কোথায় নামে কিংবা থামে তা বলা যায় না। কিন্তু কথায় বলে সামাজিক মাধ্যম সমাজের আয়না, সেই আয়নাও বায়না দোষে সব কিছু স্বচ্ছ করে দেখায় না। আর এই নিয়েই কাশিম টিভির মুখোমুখি নাতি। কি খবর নাতি? মাঝখানে মনে হয় আপনারা দেখলাম না। ভাই, মানুষের কাম কাজ থাকে না। হ্যাঁ হ্যাঁ, তা তো থাকতেই পারে, কিন্তু আপনারা আমি ভীষণ পছন্দ করি। আপনার সাথে কথা বললে অনেক কিছু জানা যায়, আর আমার ভিউয়ার্সদেরও জানাইতে পারি। কিন্তু ভাই, আমার সাথে কথা না কই তো কত গল্প বানায় ফেলাইতেছেন। আমি ইউটিউবে দেখি আর একলা একলা হাসি। সবাই কিন্তু একরকম না। আমার সম্পর্কে কেউ এরকম কথা কইলে তারে কিন্তু আমি থাপড়ায় 32 দাঁত ফালাই দেবো। এইটা একটা অস্বাভাবিক কথা কইলেন। এক থাপ্পড়ে কেউ 32টা দাঁত ফালাইতে পারে না। আমাকে মিছা কথা কোয়ার এই অভ্যাসটা কিছুটা এই ধরনের অস্বাভাবিক কথা থেকেই আইছে। সেটা কি রকম? ওই যে প্রশংসা করতে গিয়া কয় ওর পাও ধোয়া পানি খায়। আজ পর্যন্ত এই পাও ধোয়া পানি কেউ খাইতে দেখছেন? প্রশ্নই ওঠে না। আবার কয় নাকে দড়ি দিয়া ঘুরাও। আজ পর্যন্ত কাউরে নাকে দড়ি দিয়া ঘুরাইতে দেখছেন? না। আবার তর্ক কইরা কয় আমি যদি প্রমাণ দিতে না পারি তাইলে নাম ফিরাইয়া নাম রাখো। আজ পর্যন্ত কয়জনের নাম ফিরাইয়া নাম বদলায় রাখতে দেখছেন? না না, দেখি নাই। এই ধরনের আরো কথা আছে। কয় 7 ঘাটের পানি খাওয়ামু, আবার কয় কয় কি লেখটাও মাটিতে পড়বো না। এর সবই হইল অস্বাভাবিক এবং অবাস্তব কথা। এই ধরনের অস্বাভাবিক এবং অবাস্তব অনেক কথাই আপনারা মিডিয়াতে কইয়া থাকেন, বিশেষ করে সমাজ মাধ্যমে এই ধরনের অসামাজিক কথা বেশি কোন। আসলে কথাবার্তা যত কম বলা যায় সেটাই ভালো, কিন্তু আমরা তো আজ এরা পেশাল পেরা অনেক সময় নষ্ট করে থাকি। আরে ভাই, পেশাল পারতে তো কোনো দোষ নাই। আছে, কারণ পেশাল পারতে গেলেও একটা যোগ্যতা লাগে। আরে ভাই, যোগ্যতার থেকে বেশি থাকার প্রয়োজন হলো বিশ্বাসযোগ্যতা। এই জিনিসটাই তো আমাকে নাই। এসব কথা থাক, চলেন ভাই ভোলার মন ভোলানো ওই মেঘনার পার থেকে দুইজনে একটু হাইটে আসি। ভাই, ইট পাথরের শহরে এই ধরনের জিনিস কই পাইবেন? চলেন 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 চলেন। আসলে ভোলার চারিদিকে
প্রকৃতিতে জলে স্থলে যা দেখা যায় তা ইট পাথরের শহরে দেখা যায় না। আর এই নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের আয়ের অন্যতম উৎস হচ্ছে মৎস্য খাত। ভোলার মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ জেলার নিবন্ধিত মাছ চাষির সংখ্যা 1,70,488 জন। এর মধ্যে অর্ধেক জেলে মাছ ধরেন নদীতে, বাকি অর্ধেক সাগরে। সারা দেশে যে ইলিশ মাছ উৎপাদন হয় তার প্রায় 1/3 উৎপাদন হয় ভোলায়। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন এই অনিরাপদ ঝুঁকিপূর্ণ কাজটি করে চলেছেন ভোলার এই জেলেরা। 70 বছরের জেলে থেকে শুরু করে 12 থেকে 14 বছরের জেলে শিশুও রয়েছে সাগরে মাছ ধরার এই ঝুঁকিপূর্ণ পেশায়। অভাবের তাড়নায় বাধ্য হয়েই তাদের যেতে হয় মাছ ধরতে। দর্শক মণ্ডলীর কথা বলছি ভোলার সবচেয়ে বড় মাছ ঘাট সামরাজ ঘাট থেকে, অর্থাৎ এটি হচ্ছে বড় মাছ আহরণ কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে শত শত ট্রলার দাঁড়িয়ে আছে। এদের অনেকেই সাগর থেকে ফিরেছে, কেউ বা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ বা মাছ নিয়ে যাচ্ছেন ঘাটের দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি শিশু মাছ নিয়ে এগিয়ে আসছে। আচ্ছা, তোমার নাম? মোহাম্মদ মামুন। এটা রেখে দাও। মামুন, বয়স কত তোমার? 16 বছর। 16। আর তোমার নাম? মোহাম্মদ রিয়াজ। রিয়াজ, বয়স কত? 15 বছর। তোমরা এখন কোথা থেকে আসলে? সাগর থেকে আসছি। সাগর থেকে। তোমাদেরকে অনেকেই বলে জেলে শিশু, অর্থাৎ তোমরা কিন্তু এখনো শিশু, তো লেখাপড়া করতে ইচ্ছা হয় না? ইচ্ছে তো করে, অভাবের কারণে করতে পারিনি। অভাবের কারণে করতে পারো না। সাগর যখন উত্তাল হয়ে যায় কিংবা তোমরা ঝড়ের কবলে পড়ো তখন তো ভীষণ ঝুঁকির মধ্যে থাকো, তোমাদের এটা ভয় লাগে না? ভয় করে তো। নিজে মনে করেন যদি দুই মুঠো খাবার জন্য তো আমরা সাগরে যাই, যদি জ্বরে পড়ি তাহলে তো মরিয়ে যাবো, তাহলে আর ডরে লাভ কি? আমরা এবারে কথা বলবো একজন মৎস্য ব্যবসায়ীর সঙ্গে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফখরুদ্দিন শাহিন মালতিয়া। আচ্ছা, ফখরুদ্দিন সাহেব, আপনি কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত? প্রায় 20 বছর। কি পরিমাণ মাছ বিক্রি হয় এখানে? প্রায় দৈনিক 20 থেকে 25 টন মাছ বিক্রি হয়। প্রতিদিন গড়ে আমাদের প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মাছ বিক্রি হয়। কথা বলছি এই ঘাটের সভাপতি মোহাম্মদ তারেক আজিজ পাটোয়ারির সঙ্গে। আমরা জানি যে জেলে শিশুদের মাছ ধরার কাজ করা কিংবা সাগরে যাওয়া অনিরাপদ এবং বেআইনি। তারপর আমরা এই ঘাটে অনেক জেলে শিশু দেখতে পাচ্ছি যারা কাজ করছে। এর কারণটা কি বলে মনে করেন? ক্ষুধার জ্বালা যায়, কি ক্ষুধা অভাবের কারণে লোকজনের জীবিকাই মাছ ধরা, এই জন্য শিশুরা যায়। স্থানীয় মৎস্য অধিদপ্তর থেকে প্রায়শই ঘাটে এসে জেলেদের মাছ ধরার সতর্কতা এবং করণীয় সম্পর্কে বোঝানো হয়। বিভিন্ন সময় সাগর কিন্তু উত্তাল হয়ে যায়। এই ব্যাপারে আবহাওয়া অফিস থেকে যে আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলো দেয় সেই অনুসারে আপনারা সাগরে যাবেন। এত সচেতন করার পরও অনেকেই ঝুঁকি নিয়ে সমুদ্রে যান। মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রতি বছর নিখোঁজ হচ্ছেন একের পর এক জেলে। তেমনি এক অভাগা জেলে আব্দুস সাত্তার, বাড়ি চর ফ্যাশনের চর মাদ্রাজে। 2023 সালের জুন মাসে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে উত্তাল সমুদ্রে নৌকা ডুবে মৃত্যু হয় আব্দুস সাত্তারের। সেদিন সে দুর্ঘটনা কবলিত নৌকায় 13 জন জেলে ছিলেন এবং দুর্ঘটনায় 8 জনই মারা যান, যাদের লাশ পাওয়া যায় দুর্ঘটনার 4 দিন পর। বেঁচে যান 5 জন। আমরা এবারে কথা বলবো সেই বেঁচে যাওয়া জেলেদের মধ্যে একজন জেলের সঙ্গে। আপনার নাম তো জাকির। জি। আপনারা যেদিন গেলেন মাছ ধরতে সেদিন আবহাওয়া কেমন ছিল? ওই দিন আবহাওয়া খুবই খারাপ ছিল। 3 নাম্বার সিঙ্গেল। দুর্ঘটনা পড়লেন কিভাবে? দুর্ঘটনা তখন বোট চালাইতে চালাইতে ভোর 6টা থেকে 12টা পর্যন্ত বোটটা চালাইছে, যাইতেলা যতটুকু যাইতে পারছে। মাঝে হঠাৎ করে বলছে একটা বৃষ্টি আইছে, দি বাতাসি বৃষ্টি দিয়ে দক্ষিণ তনে আসছে পিছনের দিকে দেখি যেন একটা দমা যেন আইতে আছে, মানে ওটা সব উল্টে পুল্টে আইতে আছে বাতাসে। তখন আমি মাঝিকে কই আপনি এই বোটটা রাখতে পারবেন না? মাঝি কই আমার সামনে চোর, এই বোট চালাইতে পারি না। এই কথার পরে মানে 2 মিনিট লেট করে না, বোটটা তখন উপরে পড়ছে। সাত্তার এবং সাত্তারের শ্যালক কি তারা একসাথে ছিল? আমরা সবাই একসাথে ছিলাম। আমি সবার আগে অজ্ঞান হয়ে গেছি, এরপর ওরা কোন সময় কে মরছে কি করছে কি না করছে আমি কইতে পারি না। যখন চোখ খুলছেন দেখছেন যে হাসপাতালে। আচ্ছা, এত বিপদ হয় এই ঝড়ে, তারপর আপনার লাইফ জ্যাকেট নিয়ে যান না কেন? এইটাই হলো সবচেয়ে বড় ভুল। যদি ওই জ্যাকেটটা যদি থাকতো তাহলে জ্যাকেটটার উপরে দিয়া কিছুটা রক্ষা পাওয়া যায়। মাছ ধরে যা আয় হবে তা দিয়ে ঋণের কিস্তি শোধ করবেন আর একটু স্বাচ্ছন্দ্যে সংসার চালাবেন, এই আশা নিয়েই সাগরে যান সাত্তার। কিন্তু তার সে আশা পূরণ হয় না। স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী নূপুর চোখে মুখে অন্ধকার দেখেন। ছেলে মেয়েকে নিয়ে ওঠেন বাবা নুরুল ইসলামের অভাবের সংসারে। দর্শক মণ্ডলী, আমরা এসেছি চর ফ্যাশনের 7 নম্বর ওয়ার্ড চর মাদ্রাজে। আমরা এবারে কথা বলবো সেই সাত্তারের শ্বশুর অর্থাৎ তার স্ত্রী নূপুরের বাবা জনাব নুরুল ইসলামের সঙ্গে। আচ্ছা জনাব নুরুল ইসলাম, আপনি প্রথম কবে এই দুর্ঘটনার সংবাদ পান? আমি শুনছি স্যার 2023 সালে কোরবানি ঈদের
3 দিন আগের এই ঘটনা তো মানে ঘটনা ঘটেছে কোরবানি ঈদের 3 দিন আগে 3 দিন আগে আর আমরা খবর পাইছি ঈদের দিন যে আহা মানে আনন্দের দিন ঈদের দিন এই দুঃখের খবর পেয়েছেন আমরা শুনেছি আপনি আপনার আপন ভাই নিজের সন্তান এবং আপনার মেয়ের স্বামীকেও হারিয়েছেন যে আমার এই ছোট ছেলে আর আমার ছোট ভাই আর আমার জামাই তা আমরা যেটা শুনেছি যে আপনার যে ছেলে তার বয়স 18 হয়নি, 3 বছর কম ছিল, 3 মাস কম ছিল, তাকে আমরা ধরে নিতে পারি জেলের শিশু। কিন্তু এই জেলের শিশুদের সমুদ্রে পাঠানো বেআইনি এবং অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ, তারপরও আপনি পাঠালেন কেন? স্যার এই ছেলেটার উপরই সংসারটা চলতো, যার কারণে এই ছেলে কামাই করলে আমরা খাইতারি। আর এই মাছ ধরাই পেশা একমাত্র? হ্যাঁ, এই মাছ ধরেই পেশা স্যার। এবার একটু নূপুরের কাছে জানতে চাইবো, আমরা জানি যে এভাবে দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যু হলে সরকারের মৎস্য অধিদপ্তর থেকে অনুদান দেওয়া হয়, আপনি কি সেরকম কোনো অনুদান পেয়েছেন? জি স্যার, 50,000 টাকা দিয়েছে স্যার। আচ্ছা, নুরুল ইসলাম সাহেব, আপনি কি আপনার সন্তানের জন্য পেয়েছেন? না। কেন পাইনি? না ভালো। ও আচ্ছা, না ভালো। আচ্ছা, ওই যে 3 মাস কম সেজন্য পাইনি, তাই তো? বর্তমানে আপনার 3টি নাতি নাতনি, আপনার মেয়ে এবং আপনার স্ত্রী এবং আপনি সহ 6 জনের সংসার, আপনি কিভাবে এই সংসার চালান? আরে আল্লাহ কেমনে চালায় আমি নিজেও কইতেই না। এই মানুষ হইতে একজন এই ধান দিয়ে গেছে 10 কেজি, আর এই মেশিনটা আছে। এটা কিসের মেশিন? এটা ধান তুলিয়া মেশিন, বুঝলেন? এই তো কালকে পাইছি 150 টাকা, আজ হয় না 1 টাকা। আর কোনো মাসে 2,000 টাকা হয়, কোনো মাসে 2,000 টাকা হয়ও না। বর্ষে গেছে, কাজ কাম কোনো করতে পারি না রে। আর আমি যেমন একটা ব্যবসা বাণিজ্য দিয়া বইমু, কারণ কিছু টাকা পয়সা থাকলে তো দিয়া বইতে পারতাম, হেওয়া তো নাই। কিরকম পয়সা হলে একটা ব্যবসা বাণিজ্য করতে পারতেন? এখন বর্তমানে একটা ব্যবসা বাণিজ্য দিলেও কমসে কম 1-1.5 লাখ টাকা ক্যাশ লাগে। ছোটখাটো ব্যবসা বাণিজ্য দিল, যেটা দিলে আপনি মোটামুটি গ্রামে বসে ব্যবসা করে কিছুটা চলতে পারতেন। চলতে পারতাম, এরকম তো আমার কোনো আর্থিক নেই। জনাব নুরুল ইসলাম, আপনার পরিবারের এই 3 জন সদস্যের করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আপনি যাতে ছোটোখাটো একটা ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারেন এবং স্বচ্ছন্দে সংসার চালাতে পারেন, সেজন্য ইত্যাদির মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই 2 লক্ষ টাকার চেকটি প্রদান করছি। আশা করি এতে আপনার কিছুটা হলেও উপকার হবে। দর্শক মণ্ডলী, এ যেন নিয়তির এক নিষ্ঠুর নির্দেশ, হয় আকস্মিক মৃত্যুর মতো বিপদের মুখোমুখি হও, নইলে অনাহারে মরো। নদী আর সাগর বেষ্টিত ভোলা জেলার অধিকাংশ মানুষই মৎস্যজীবী। সাগর, নদী, জাল, মাছ আর মাছ ধরার নৌকো নিয়েই তাদের জীবনচক্র। সাগরে মাছ ধরতে যাওয়ার আগে সাগরের প্রকৃত প্রকৃতি ও আবহাওয়া সম্পর্কে সাগর পাড়ের জেলেদের যেমন আরও সচেতন করা প্রয়োজন, তেমনি জেলেদেরও আরও সচেতন হওয়া প্রয়োজন। মাছ ধরতে গিয়ে কোনো জেলেরই যেন আর এমনি করুণ মৃত্যুবরণ করতে না হয়, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।